ডক্টর জাহিদ, সংস্কার কমিশনগুলোর সুপারিশ জমা দেওয়ার পরে একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন তিনজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, প্রধান প্রেস সেক্রেটারি। সেখানে তারা জানিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতেই শুরু হবে। শেষ হবে কবে? আমি খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না, যদি রিগারাসলি করা হয়। দ্যাট ইম্পর্টেন্ট, এবং এটা রিগারাস হওয়া দরকার। আমি আমার জায়গা থেকে আমার সাজেশন হচ্ছে এরকম যে নতুন একটা কমিশন তৈরি হচ্ছে, আবার ঐক্যমত্য কমিশন। সেটা হচ্ছে আমাদের প্রথম তৈরি হওয়া 6টা কমিশনের চেয়ারম্যানরা থাকবেন, যেটার আবার চেয়ারপারসন থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা। আমি ধারণা করি উনি 2-3টা বা 5টা ওনার সুবিধা মতো শুরু করবেন উনি। কিন্তু এই 6 সদস্যর যে কমিশন, তারা আসলে আলোচনা করবেন, এবং এটা একটা সিরিয়াস ধরনের আলোচনা হওয়া দরকার। আপনি কম সময়ের মধ্যে দরকার ডে লং আপনি এক এক এজেন্ডা, এক ইস্যু ধরে আলোচনা করতে থাকেন সবাইকে নিয়ে, প্রয়োজনে দীর্ঘ সময়, এবং দলগুলোকেও ওইটা এনশিওর করতে হবে। সেটা যদি হয়, আমার কাছে মনে হয় 2 সপ্তাহ সময় যথেষ্টের বেশি হবে। আবারও বলছি, এটা আপনি কতটুকু সময় নিয়ে করবেন। 6 মাসেও হবে না যদি আপনার মিটিংগুলো অনেক পরে হয়, এবং ওই ইন্টেন্সিভ যদি না হয়, আসলে এটা খুব এফেক্টিভ হবে না। 2 সপ্তাহের মধ্যে ভালো আলোচনা। একটা বিষয় এখানে একটু সংক্ষিপ্ত করার সুযোগ রয়েছে, সেটি হলো যে সবগুলি সংস্কার কমিশনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কিন্তু সুপারিশ দিয়েছে, জি, এবং যেগুলো আপনারা গ্রহণ করেছেন বা তাদের সাথে মিলে গিয়েছে, সেগুলো তো আলোচনার দরকার নেই। সেগুলো দরকার নেই, এক্স্যাক্টলি। কিন্তু তারপর সবাই যদি আসে, ধরুন এখন সবার তো সারসংক্ষেপ আছে, প্রত্যেকটা কমিশন তাদের একটা সারসংক্ষেপ, আর একটা তো বিস্তারিত রিপোর্টে যেটা হয়েছে আমরা এখন কি ছিল, কেন এটা পছন্দ করছি না, কেন নতুন প্র্যাকটিস পৃথিবীতে কি আছে, সবকিছু। সো ওটা দরকার নেই। সো সারসংক্ষেপটা আসলো একদম ধরে আপনি এই ধরুন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নির্বাচন কমিশন নিয়ে এই পয়েন্ট, সব দল আছে, এটা আছে, কার কি আপত্তি আছে, কেন আছে, এবং তখন চেয়ারম্যানরা যুক্তি দেবেন কেন তারা এটা চান। এবং যদি কনভিন্সড হয়, এটা কিন্তু এনগেজমেন্ট, 2 পক্ষই কনভিন্সড হতে পারে। আমাদের দিক থেকে যে সুপারিশ হয়েছে, রাজনৈতিক দলের কাছ থেকে শুনে কনভিন্সড হতে পারে যে না, তাহলে এটা না থাকাই উচিত হবে, বা থাকা উচিত হবে, বা একটু মডিফাই করে। ধরুন না ভোট নিয়ে, আচ্ছা না ভোট না, আমি না ভোট মানেই না, হতে পারে। আবার হতে পারে না, প্লিজ ওই যে ভোট আবার হবে ওটা বাদ দেন, সিম্বলিকলি থাকুক। ঠিক আছে, তাহলে মডিফিকেশন সবাই মিলে যদি ঠিক হয়, ওইটুকুতে আসলাম। সো এইভাবে কোনো কিছু বাদ হতে পারে, কোনো কিছু মডিফিকেশন চাওয়া হতে পারে। এর মানে এই না যে না ভোটে হলে জিতে গেলে যে মডিফিকেশন করে কিন্তু সবই রাখা সম্ভব। এটিটিউডটা ভালো থাকে। এই যে 40% এর ব্যাপার আছে, এটা 40% না 35% না 30% হবে, এসব। সো এইভাবে রিগরাসলি যদি আলোচনা করা হয়, পয়েন্ট ধরে একটা কমিশনের সব ইস্যু নিয়ে কথা বলতে 1 দিন 2 দিন 3 দিন যদি নেন একটা কমিশন ধরে, তাহলে 6টা কমিশন। আর আমাদের ইলেকশনের সাথে আসলে সর্বোচ্চ 6টা কমিশন আমরা লক্ষ্য করেছি, যেভাবে পয়েন্ট আউট করে আপনারা দিয়েছেন, জি, এটা কিন্তু আলোচনার জন্য একদম সহজ। এতগুলি পয়েন্ট আছে এই বিষয়ে, একদম। আর বাকিগুলো যাওয়ারই প্রয়োজন পড়ে না, একদম দরকার নেই। ইচ্ছার উপর নির্ভর করে, ইচ্ছার উপর। এবং আমি আশা করি যে এবার আমরা অন্তত এমন একটা সময়ে আছি যে আমাদের এখন সবার সদিচ্ছাটা আছে যে আমরা কিছু আমি অনেক বেশি অপটিমিস্টিক না, কারণ একটা দেশে একটু খেয়াল করেন, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে একসময় কথা ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানটা পরে পাল্টে গেল, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। শেখ হাসিনা গত 15 বছরে বাংলাদেশকে আবার আদিম জায়গায় নিয়ে গেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি, মানে আমরা এখন যাকে খুশি তাকে ভোট দিতে পারলেই বাঁচি। আমরা ওই জায়গায় চলে গেছি। ফলে সংস্কারের ক্ষেত্রে আমরা যে সব এখনই হয়ে যাবে, সবাই মেনে নেবে, দরকার নেই। সবাই খোলা মন নিয়ে আসি, যতটা সম্ভব করি, এবং ভবিষ্যতের একটা কমিটমেন্ট আমি যেন থাকি। এবং আমি একটা জিনিস মনে করি ফরিদ ভাই, সিরিয়াসলি, ধরুন আজকে অনেক সংস্কার যেগুলো আমরা জনগণ মনে করছে ভালো, কিন্তু করা হয় নাই, দেশে যদি আবার ওই নির্বাচন থাকে, এগুলো হবে একদিন, কারণ জনগণ তাকে চার্জ করবে, তুমি এটা করো নাই, আমি কিন্তু তোমাকে এবার ভোট দেবো না। আরেকটা যে বিরোধী দল আছে, সে বলবে আমি কিন্তু তোমার এই সংস্কার করছি, আমাকে ভোট দাও। এভাবেই তখন যারা ক্ষমতায় আছে তারা বলবে না, আমাকে তো এটা না করলে হচ্ছে না, সো সেইটা করবে। ফাইনালি সেই ডেমোক্রেসি কিন্তু ভোটাধিকারটা মেইন। একদম। এই প্রতিবেদন জমা দেওয়ার পরে প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে খুশি হয়েছেন, কারণ ওনার একটা বড় ধরনের দায়িত্ব ছিল এই বিষয়টা তার হাতে আসা। উনি সংস্কার কমিশনদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এবং উনি বলেছেন এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু রকমের কমিটি হয়, রিপোর্ট আসে, গ্রহণ করে আনুষ্ঠানিকতা পালন করি, আজকের ঘটনাটা ইতিহাসের অংশ থাকবে, আমরা তাই মনে করি। আপনি কি মনে করেন? আমি চাই ইতিহাসের অংশ হয়ে থাকুক। আমি এখনই এটা ইতিহাসের অংশ হয়েছে আমি পুরোপুরি মনে করি না। প্রথম কথাটা হচ্ছে, আমি আশা করি, বিশ্বাস করি
যে রিপোর্টগুলো জমা হয়েছে, 4টা রিপোর্ট জমা হয়েছে, আরও 2টো 31 তারিখের মধ্যে হবে। 2টো কমিশন, বিচার এবং জনপ্রশাসন, তারা সময় নিয়েছেন। কাজগুলো ভালো হয়েছে আমি বিশ্বাস করি, কিন্তু ওই যে বললাম এটা ইতিহাসের অংশ। আসলে তখন আমরা বলতে পারবো যখন আমরা সবাই বসে একসাথে সিগনিফিক্যান্ট নাম্বার সংস্কারের আমরা নিতে পারবো, সেটা তখন ঐতিহাসিক। আর এই কাজটা ঐতিহাসিক এই অর্থে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এই কারণে যে একটা পাথওয়ে তৈরি হয়ে গেল, মানে আমরা এখন এই রাস্তায় হাঁটার দায়িত্ব। এই কমিশনের রিপোর্টগুলো কিন্তু তুলনা করেছেন, এটা একটা হাইওয়ে তৈরি হয়েছে। এখন ইটস আওয়ার ডিসিশন, আমরা এখানে হাঁটবো কিনা, মানে যাবো কিনা, কত বেগে যাব, এগুলো আমাদের উপর। সেই অর্থে এটা অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত আমি বিশ্বাস করি। উনি আরেকটি কথা বলেছেন যে ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলো সৃষ্টি হয়েছে, এটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে। আমার প্রশ্ন হলো, এবং আপনি বলেন ইতিহাসে একটা পথ তৈরি হয়েছে, জি, এই পথে না হেঁটে রাজনৈতিক দলগুলো কি পারবে? খুবই খুবই ভালো প্রশ্ন, এবং আমি মনে করি পারবে না। অন্তত রাজনৈতিক দলগুলোকে তো শিখতে হবে, মানে এই পথে না হেঁটে কি হয়েছে গত 15 বছর, যথেষ্টের বেশি। একটা দল অকল্পনীয় রকম টাকা লুট করেছে, সে টাকা দিয়ে যে কাউকে কিনে নিতে পেরেছে, দেশের প্রতিটা প্রতিষ্ঠান দখল করেছে। নট অনলি দ্যাট, অত্যন্ত পাওয়ারফুল একটা প্রতিবেশী দেশ ভারত তার সর্বস্ব দিয়ে তাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, বাট হয়নি, পারা যায় নাই শেষ পর্যন্ত। এবং পতনটা এমন পতন, মানে পৃথিবীর ইতিহাসে স্বৈর শাসক 2-1 পালানোর ইতিহাস আছে, একটা দল গোটাটা পালিয়ে গেছে, তার সাথে সংযুক্ত মসজিদ কমিটি, মসজিদের ইমাম সহ পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবী আসলে প্রত্যক্ষ করে নাই। সোজা সাপটা কথা, আমরা তো একটা স্বৈরাচার এরশাদের পতন দেখেছি, কি হয়েছিল? পুলিশ পালিয়ে গিয়েছিল, তারা তো এরশাদের না, এই তুলনায় কিচ্ছু না। কিচ্ছু না, উনিও পালিয়ে যান নাই, উনি জেলে ছিলেন এবং এরপর বেরিয়ে জাতীয় পার্টির রীতিমতো একটা ফ্যাক্টর হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আর ওনারা পচে শেষ হয়ে গেছেন। সো ওই রাজপথে হাঁটতে হবে, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দল এই লার্নিংটা তারা নিয়েছেন, এবং আমি লক্ষণ দেখছি তারা যেটা নিয়েছেন। সো উপায় নেই, আমাদের আর কোনো উপায়